আচ্ছা, চারপাশে এত শব্দ, এত মতামত, তাই না? মনে হয় যেন সবাই শুধু বলেই যাচ্ছে, কিন্তু শোনার লোক কই? এই যে একটা কোলাহলের যুগ, এখানে কি আসল সংযোগটা কোথাও হারিয়ে যাচ্ছে? আজকের এই আলোচনাটা ঠিক সেই হারিয়ে যাওয়া সংযোগ খুঁজে বের করার একটা উপায় নিয়ে, আর সেই উপায়টা হলো পড়ার শক্তি। এক কবির লেখায় কথাটা শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু এর গভীরতা কিন্তু অসীম। যদি কেউ আপনাকে মন দিয়ে শোনে, তবে কৃতিত্ব আপনার বলার মধ্যে নয়, বরং তার শোনার মহত্বের মধ্যে রয়েছে। কি অসাধারণ একটা কথা, তাই না? এই একটা বাক্যই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মন দিয়ে শোনাটা কতটা দামি, আর আজকাল এটা কতটা দুর্লভ হয়ে গেছে। তো চলুন আসল সমস্যাটা নিয়ে একটু কথা বলা যাক। আমরা এখন এমন একটা সময়ে আছি যেখানে সবাই যেন এক একটা ব্রডকাস্টিং চ্যানেল। সবাই নিজের কথা বলছে, কিন্তু রিসিভ করার শোনার লোক খুব কম। আমাদের এই যোগাযোগের জগতে না একটা অদ্ভুত ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। একদিকে দেখুন প্রত্যেকেরই একটা মতামত আছে, একেবারে পাকা মতামত। আর অন্যদিকে অন্যের কথাটা বোঝার ধৈর্য, সেটা প্রায় নেই বললেই চলে। সবাই বলতে চায়, কিন্তু সত্যি করে বলুন তো, শুনতে কজন চায়? আর এর ফল কি হচ্ছে? ফলটা বেশ মারাত্মক। এই যে না শোনার অভ্যাস, এটা আমাদের আলোচনা থেকে সব সূক্ষ্মতা, সব নুয়ান্স মুছে দিয়েছে। এখন সবকিছু সাদা কালো, হয় আপনি আমার পক্ষে নয়তো বিপক্ষে। আর যারা এই দুটোর মাঝখানে দাঁড়াতে চায়, তারাই আজ সবচেয়ে বেশি একা। এই যে এত কোলাহল, এত বিচার, এই পৃথিবীতে বেঁচে থাকার ফলে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সমাজে ঠিক কি হচ্ছে? চলুন এবার সেই লক্ষণগুলো একটু দেখি। একটা প্রশ্ন, আজকাল আমাদের চারপাশে এত রাগ কেন? খেয়াল করে দেখেছেন? মনে হয় যেন সবাই কোনো না কোনো কারণে রেগে আছে। একটা চাপা হতাশা, একটা ক্রোধের অনুভূতি যেন সবার মধ্যে। আর এই রাগটা না সব কিছুর ওপর। বাবা মায়ের ওপর রাগ, নিজের কেরিয়ারের ওপর রাগ, দেশের ওপর রাগ, কিচ্ছু বাদ যায় না। কিন্তু সবচেয়ে অদ্ভুত আর দুঃখের ব্যাপার কি জানেন? এই সমস্ত রাগের তীরটা শেষ পর্যন্ত ঘুরে এসে নিজের দিকেই ফেরে। রাগটা সবচেয়ে বেশি নিজের ওপরই। আমাদের মাথার ওপর শুধু বায়ুমণ্ডলের চাপ নেই, আছে আরেকটা অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর চাপ, তুলনার চাপ, একটা প্রেসার কুকারের মতো। কতজন ফলোয়ার, কোন ব্র্যান্ডের জামা, কোন চাকরিটা করি, এই প্রশ্নগুলো, এই সামাজিক চেকলিস্টগুলো সারাক্ষণ যেন আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কি নেই। আর এখান থেকেই জন্ম নেয় রাগ আর ব্যর্থতার অনুভূতি। চলুন একটা দারুণ গল্প বা উপমা শোনা যাক। ধরুন একটা পুকুর। পরিকল্পনাটা ছিল খুব সহজ। সবাই যদি এক ঘুঁটি করে দুধ পুকুরে ঢালে, তাহলে পুরো পুকুরটা দুধে ভরে যাবে। ইন্টারনেটের শুরুটাও কিন্তু ঠিক এই রকম একটা স্বপ্ন নিয়ে হয়েছিল। ভাবা হয়েছিল সবাই যদি একটু একটু করে ভালো কিছু দেয়, তাহলে জ্ঞানের ভাণ্ডারটা কত সমৃদ্ধ হবে। কিন্তু বাস্তবে কি হলো? সকালে উঠে দেখা গেল পুকুরটা দুধে নয়, জলে ভরা। কারণ প্রত্যেকে ভেবেছে, আরে বাকিরা তো দুধ দিচ্ছেই, আমি একটু জল দিলে আর কি এমন হবে? আজকের ইন্টারনেট জগৎটা অনেকটাই দুধের পুকুরের মতো হয়ে গেছে। সবাই শুধু কপি পেস্ট করছে। নতুন কিছু তৈরি করার বা গভীরভাবে ভাবার চেষ্টাটা খুব কমে গেছে। তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম। এবার আসুন আলোচনার মোড়টা একটু ঘোরানো যাক। পড়াকে শুধু একটা শখ হিসেবে না দেখে, বরং একটা চ্যালেঞ্জ হিসেবে ভাবা যাক, নিজেকে মুখোমুখি দেখার একটা উপায় হিসেবে। আচ্ছা, পড়া বলতে ঠিক কি বোঝায়? এটা কিন্তু একটা পুরোপুরি একাকী কাজ। এখানে কোনো ফিল্টার নেই, কোনো লাইকস নেই, কোনো হাততালিও নেই। সোশ্যাল মিডিয়ার ঠিক উল্টো। পড়ার সময় মানুষ একদম একা, আর সেখানে নিজেকে ফাঁকি দেওয়ার কোনো উপায় থাকে না। আর এখানেই আসল কথাটা, যখন পড়া হয় তখন বইটা একটা আয়না হয়ে যায়, আর আয়না তো সবসময় একটু অস্বস্তিকর। কেন? কারণ বইটা যখন আয়না হয়ে যায়, তখন সে আমাদের ভেতরের সব কিছু দেখিয়ে দেয়, আমাদের রাগ, ভয়, অহংকার, আমাদের সব দুর্বলতা। আর নিজের আসল চেহারাটা দেখা বেশ কঠিন। তাহলে সমস্যা তো বুঝলাম, এখন সমাধানের দিকে যাওয়া যাক। এই যে আয়নার মুখোমুখি হওয়া, এর মধ্যে যে একটা বিশাল পরিবর্তন ঘটানোর শক্তি লুকিয়ে আছে, এবার সেটা নিয়েই কথা বলবো। একটা খুব চালু ধারণা আছে যে বই পড়লে নাকি মন শান্ত হয়, কিন্তু সত্যিটা তার থেকেও অনেক বেশি গভীর। দেখুন, পড়া হয়তো আপনাকে সবসময় শান্ত করবে না, কিন্তু একটা কাজ সে নিশ্চিতভাবে করবে। তা হলো আপনাকে নিজের কাছে সৎ করে তুলবে।
আর এই সতেতাটা কিন্তু খুব দরকারি, কারণ পড়া আমাদের গণতন্ত্রের সবচেয়ে জরুরি শর্তটা শেখায়, আর সেটা হলো আমিও ভুল হতে পারি। এই যে নিজের ভুল স্বীকার করার ক্ষমতা, এই যে সন্দেহ করার সাহস, এটাই তো একটা সুস্থ সমাজের, একটা গণতন্ত্রের ভিত্তি। এক কথায় পড়া মানে মুক্তি। ভেবে দেখুন, যখন আপনি একটা বই পড়ছেন, তখন কোনো সরকার আপনার ওপর নজর রাখছে না, কোনো অ্যালগোরিদম আপনাকে বলে দিচ্ছে না যে এরপর কি পড়তে হবে বা কি ভাবতে হবে। এই যে পুরোপুরি নিজের মতো করে ভাবার স্বাধীনতা, এটা আজকাল একটা দুর্লভ জিনিস। আন্দিকেই বলা হয়, পড়া হলো সবচেয়ে শান্ত বিপ্লব। এখানে কোনো স্লোগান নেই, কোনো পতাকা ওড়ানো হয় না। এটা একটা নীরব কিন্তু প্রচণ্ড শক্তিশালী বিপ্লব। এর কোনো বাইরের জাঁকজমক নেই, কিন্তু এর প্রভাব মানুষের মনে আর সমাজে অনেক গভীর ছাপ রেখে যায়। আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার দেখা যাক, এই যে পড়ার অভ্যাস, এটা আমাদের মধ্যে কোন গভীর মানবিক গুণগুলো জাগিয়ে তোলে। পড়া আমাদের করুণা শেখায়, সহানুভূতি শেখায়, আর তার ফলে কি হয়, মানুষ অন্যদের নিয়ে কম ঠাট্টা করে, শিশুদের কথা অনেক বেশি ধৈর্য নিয়ে শোনে, বয়স্কদের সঙ্গে আরও নরমভাবে কথা বলে। আর সবচেয়ে জরুরি যে পরিবর্তনটা আসে, তা হল মানুষ নিজেকে ক্ষমা করতে শেখে। এখন প্রশ্ন হল, শুরুটা হবে কি করে? উত্তরটা খুব সহজ, যে কোনো জায়গা থেকে। এর জন্য কোনো বড় লাইব্রেরি বা দামি বইয়ের দরকার নেই। হয়তো ঠাকুমার লেখা পুরনো কোনো চিঠি বা বছর দুয়েকের পুরনো একটা খবরের কাগজ, এমনকি দুধওয়ালার হিসেবের খাতা বা একটা পুরনো ক্যালেন্ডার দিয়েও শুরু করা যায়। আসল উদ্দেশ্য হল পড়ার অভ্যাসটা তৈরি করা। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? আমাদের আসল সমস্যা কিন্তু জ্ঞানের অভাব নয়, তথ্যের তো কোনো অভাব নেই। আমাদের আসল সমস্যা হলো সন্দেহের অভাব। আর এই সন্দেহ করার সাহসটা আসে পড়া থেকে। শেষ করার আগে এই কথাটা একবার ভাবা যাক, যে পড়ে না সে খুব সহজেই ভিড়ের অংশ হয়ে যায়। এখন সিদ্ধান্তটা আমাদের। আমরা কি সেই ভিড়ের অংশ হব, নাকি নিজের একটা স্বতন্ত্র পথ তৈরি করব? আর সেই পথে চলার জন্য পড়ার চেয়ে শক্তিশালী হাতিয়ার আর কিছু হতে পারে না।